পদ্মশ্রী সম্মানের নামের লিস্ট প্রকাশিত হওয়ার পর সেখানে যেমন আমরা দেখতে পেলাম অরিজিৎ সিং সহ মমতা শঙ্করের নাম আছে, তারা দুজনেই গুণী ব্যক্তি, এবং তাছাড়াও বহু বঙ্গ সন্তানের নাম সেখানে নথিভুক্ত করা আছে। কিন্তু এরকম একজনের নাম আমরা দেখা গেল যাকে আমরা দেখেছি মুর্শিদাবাদে যখন উত্তেজনা সৃষ্টি করা হয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদের জন্য বা বেলডাঙ্গায় দাঙ্গার সময়, সেই কার্তিক মহারাজের নাম আমরা সেই পদ্মশ্রী সম্মানের তালিকায় দেখতে পেলাম। কি বলবেন? আহ, দেখুন, আপনার প্রশ্ন থেকেই একটা স্পষ্ট যে লোকজন অবাক কেন কার্তিক মহারাজ। মমতা শঙ্কর, তার একটা আহ, ইতিহাস আছে, তার কিছু কাজ আছে। অরিজিৎ সিংকেও আমরা তার গানের জন্য চিনি, কিন্তু কার্তিক মহারাজকে আমরা কি কারণে চিনি? আমি অন্তত আহ, তাকে জেনেছি মুর্শিদাবাদ অঞ্চলে ব্যাপকভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবার জন্য। সম্প্রতিকালে কার্তিক মহারাজের নাম উঠে এসছে বেলডাঙ্গা যে দাঙ্গা হয়েছে তার পেছনে একজন মূল মাথা হিসেবে। এবং শুধু একটা হাইপোথিসিস না, আমি যখন বেলডাঙ্গায় গ্রাউন্ড স্টোরিটা করেছিলাম তখন দেখেছিলেন যে আহ, মানে বলেছিলাম যে যে মুসলমান ব্যক্তি ওই লাইটিংটা করেছিল সে দাবি করেছিল এটা সে করেনি, মোবাইল থেকে চেঞ্জ করে দেওয়া যায় বোর্ড। আমি তার বক্তব্য ভেরিফাই করেছিলাম পুজো কমিটির কাছ থেকে, পুজো কমিটিও তাকে ক্লিন চিট দিয়েছিল। সেখান থেকে একটা ব্যাপার উঠে আসছিল যে এটা অন্য কেউ, যে লাইটিংটা করেছে সে ওই খারাপ কথা আল্লাহর নামে লেখেনি, অন্য কেউ থার্ড পার্টি করে দিয়ে গেছে। আজকে এটা পুলিশি তদন্তে স্পষ্ট হয়েছে কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের একটি ছেলে, যে কিনা কার্তিক মহারাজের চালা বলে পরিচিত, সেই কিন্তু ওই লেখাটাকে বদলে দাঙ্গাটা বাঁধিয়ে দিয়েছিল। এবং স্বাভাবিকভাবেই কার্তিক মহারাজের একজন শিষ্য হিসাবে যখন সে পরিচিত, এই ঘটনার পেছনে কার্তিক মহারাজের ভূমিকা সরাসরি ধরা না পড়লেও যে মানুষের যে ধারণা ছিল সেটা প্রায় বলা যেতে পারে যে নিশ্চিত হয়েছে, যেহেতু কার্তিক মহারাজের সাঙ্গপাঙ্গটাই এই কেসে ধরা পড়েছে। ঠিক এই ঘটনার পরেই মাত্র এখনো মনে হয় কয়েক মাস হলো, তার মধ্যে কার্তিক মহারাজকে যদি পদ্মশ্রী দেওয়া হয় তাহলে এই পদ্মশ্রী আগে কি ভাবা হতো, যারা দেশের রত্ন তাদেরকে পদ্মশ্রী দেওয়া হয়। আমার মনে হয় পদ্মশ্রীটা এখন আক্ষরিক অর্থেই পদ্মশ্রী হয়ে গেছে। পদ্ম পার্টির যারা শ্রী তাদেরকেই আহ, দেওয়া হচ্ছে। সবাই, আমি বলবো না যে অরিজিৎ সিং বা মমতা শঙ্কর ঠাকুর তো পদ্মশ্রী না, কিন্তু মানে পদ্ম পার্টির শ্রী নয়, দেশের সম্পদ। কিন্তু যখন সেখানে কার্তিক মহারাজ ঢুকে আসছে, সেটা অনেকটা মনে হয় পদ্মশ্রী পুরস্কার, যে সবার একটা জাতীয় পুরস্কার হিসেবে তার যে গরিমা সেটাতে একটা দাগ লেগে গেছে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই, দাঙ্গায় অভিযুক্ত এবং মিথ্যে ঘটনা ঘটিয়ে দাঙ্গায় অভিযুক্ত এমন নয় যে স্বতঃস্ফূর্তভাবে একটা দাঙ্গা হয়েছে সেখানে সে হিন্দু পক্ষের হয়ে লড়াই করেছে আর একজন মুসলমান পক্ষের হয়ে লড়াই করেছে, ব্যাপারটা এরকম না। রীতিমতো কনস্পিরেসি করে ভুয়ো ঘটনা ঘটিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়েছেন বলে অভিযোগ। এবং সেই দাঙ্গায় হিন্দুদের গাড়ি পুড়েছে, বাড়ি পুড়েছে, মুসলমানদের বাড়ি পুড়েছে, গাড়ি পুড়েছে। এরকম একটা ব্যক্তি, তাকে যখন এরকম একটা জাতীয় পুরস্কার দেওয়া হচ্ছে তখন কোথাও আমার মনে হয় সংখ্যালঘুদেরকে বোঝানো হচ্ছে যে এই দেশটা তোমার নয়। যে লোকটার পরিচিতি, অন্যতম একটা পরিচিতি হচ্ছে ভুয়ো ঘটনা ঘটিয়ে দাঙ্গা বাঁধিয়ে থাকেন, এই রকম তার বিরুদ্ধে লাগাতার অভিযোগ আসছে, তাকে পুরস্কার দেওয়া মানে একটু মাথা গরম মুসলিম যুবকদেরকে সন্ত্রাসবাদের ভাবনার দিকে ঠেলে দেওয়া। আমরা আশা করব যে তাদের শুভবুদ্ধি সম্পন্ন তারাই সামনে আসবেন এবং তারা বাকিদেরকে বোঝাবে। কিন্তু ক্রমাগত যদি এইভাবে তাকে বোঝানো হয় যে যারা মুসলমান বিরোধী দাঙ্গা করে, যারা মুসলমান বিরোধী বিভিন্ন রকম কথা বলে, তাদেরকে আমরা পুরস্কৃত করব, তাহলে এইটা একটা ভয়ানক ব্যাপার। আর একটা ভয়ানক ব্যাপার কি, যে মেন স্ট্রিমে যারা লিবারাল ডেমোক্রেটিক মানুষ আছেন তাদের কাছে বা জনসমাজের কাছে কোথাও অরিজিৎ সিং এবং মমতা শঙ্করের সাথে কার্তিক মহারাজের মতো একজন ব্যক্তিত্বকে কোথাও এক আসনে বসিয়ে দেওয়া।
মমতা শঙ্কর বা অরিজিৎ সিং বা আরো যারা পুরস্কার পেয়েছেন, তারা তাদের যে যোগ্যতার জন্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন, সেখানে ওই যোগ্যতার জায়গায় কার্তিক মহারাজকে তুলে আনা, এইটা একটা মানে গুরুত্বপূর্ণ ঘটনা বা হাস্যকর ঘটনাও বলতে পারেন। কারণ মমতা শঙ্করের যে স্কিল, অরিজিৎ সিং এর স্কিল দুটো তো এক নয়, কার্তিক মহারাজের স্কিল সেটাও এক নয়। হ্যাঁ, কিন্তু অভিনয় বা নাচ বা গানের সাথে দাঙ্গা বাধা আবার কনস্পিরেসিকে যদি ইকুয়েট করে দেওয়া হয়, এইটা হচ্ছে মোদি হে তো মুমকিন হে হয়েছে। আপনার প্রসঙ্গেই আসি, কিছুদিন আগে কার্তিক মহারাজের একটি কথা ভীষণ ভাবে গণমাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যমে আমরা দেখতে পাই, এই যে লাগাতার দেশ এবং রাজ্যে যে সমস্ত ধর্ষণ চলছে, ধর্ষণ করে খুন বলুন বা ধর্ষণ চলছে, তার পরিপ্রেক্ষিতে তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন যে বর্তমানে দেশ এবং রাজ্যের মহিলারা নিজেদের লক্ষণ রেখা ভুলে গেছেন, তাই জন্য তারা ধর্ষিত হচ্ছেন বা ধর্ষিতা হচ্ছেন। কি বলবেন? আসলে এটার মানে হচ্ছে যে গৃহস্থ কেন তালা দেয়নি, তাই তার বাড়িতে চোর এসছে, বেশ হয়েছে। কালকে কার্তিক মহারাজের যদি পকেট মারি হয়ে যায়, তাহলে বলবো কেন আপনি পকেট পরা প্যান্ট পরে বাইরে বেরিয়েছিলেন বা পকেটে কেন মানি ব্যাগ রেখেছিলেন। এই কথার কোনো মানে হয় না। আসলে এই যে সমস্যা, মানে জেন্ডারের প্রবলেম বলুন, রেপ বলুন, মোলেস্টেশন বলুন, পিতৃতান্ত্রিক যে সমস্যা, মেয়েদেরকে ছোট করে দেখা, এটা তো আসলে কোনো দল স্পেসিফিক নয়। কেউ যদি বলে বিজেপি করে, তৃণমূল করে বা অন্য কোনো দল করে, এই কথাটার কোনো মানে হয় না। এইটা সামাজিক সমস্যা। হ্যাঁ, দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে তার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্যাপারটা এগিয়েছে। একসময় মেয়েরা কথা বলতে পারতো না, এখন কথা বলে। প্রত্যেক কটা পুরুষ, আমি বলছি না সবাই অপরাধী, কিন্তু যে পরিবেশের মধ্যে দিয়ে ছোটবেলা থেকে বড় হয়, তাতে তার মাথায় এই ভাবনা চিন্তাগুলো, বিভিন্ন রকম মেয়েদেরকে ছোট করা বা বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপারগুলো তাদের মাথায় থাকে, যেটা আধুনিক সভ্য গণতান্ত্রিক সমাজে যেটা কাম্য না। এবার একটা সামাজিক সমস্যা, যারা সমাজের নেতা, তাদের কাজ হচ্ছে এই মানুষের সমস্যাগুলোকে সমাধান করা, তাকে বোঝানো যে এটা ঠিক নয়। উগ্র দক্ষিণপন্থা এমন একটি রাজনৈতিক শক্তি যারা সমাজের পিছিয়ে পড়া মানসিকতাগুলোকে প্রতিনিধিত্ব করে। কার্তিক মহারাজকে যদি প্রচুর মানুষ মানে, তার তো এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করাটা ঠিক ছিল না, তার অন্য কথা বলা উচিত ছিল। কিন্তু উগ্র দক্ষিণপন্থার অর্থই হচ্ছে সমাজের যা পিছিয়ে পড়া ভাবনা চিন্তা, যেগুলোকে ফেলে মানুষ এগোতে চায়, যেগুলোকে বাদ না দিলে প্রগতি হবে না, সেই পিছিয়ে পড়া বস্তা পচা যে ভাবনা চিন্তা, সেগুলোকেই তারা আঁকড়ে ধরতে চায়। এবং তারা যেহেতু নেতা, বিভিন্নভাবে তারা নেতা হয়েছেন, হ্যাঁ, তো ফলত তারা যখন এই ধরনের মন্তব্য করেন, সেটা সমাজের প্রগতির পথে যেটুকু অগ্রগতি হয়েছিল সেটাকে কোথাও একটা বাধা দেয়। ফলত এটা তাদের মতাদর্শ। কার্তিক মহারাজ যেটা বলেন, সেটা তার যে প্রাচীন শিক্ষা, যে সমাজ আজকের মতো আধুনিক সমাজ নয়, তিনি সেই সমাজটাকে প্রতিনিধিত্ব করেন। এবার এই ধরনের মানুষেরা শক্তিশালী হলে সমাজ এগোবে না, এটা পিছিয়ে যাবে, এটাই তো হচ্ছে বিষয়। তাহলে এক কথায় বলা যেতে পারে কার্তিক মহারাজের মহিলাদের এই ধর্ষিতা হওয়ার যে স্টেটমেন্টটা উঠে এসছে, সেটা কোনোভাবে বিজেপি সমর্থন করছেন, কারণ এই কথার পরিপ্রেক্ষিতে বিজেপি কোনো রকম কোনো খেসারত দেয়নি। তাহলে আমরা বলতেই পারি যে বিজেপি আস্তে আস্তে তাদের নেতাদের মাধ্যমে বা নেতাদের স্টেটমেন্টের মাধ্যমে তালিবানি সমাজ তৈরি করে দিতে চাইছে ভারতবর্ষের মধ্যে। বিজেপি ডেফিনেটলি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসা দল, নিজেদেরকে একটি গণতান্ত্রিক দল মনে করে, তার অবশ্যই এটা প্রতিবাদ করা উচিত ছিল। কারণ বিজেপির যারা ভোটার, যারা সদস্য সমর্থক, তারা কার্তিক মহারাজকে অনেকে গুরু মানেন। তাহলে কার্তিক মহারাজ যখন একটা মন্তব্য করে, যদি বিজেপি দল হিসেবে যদি চায় যে না, এটা আমার দলের মতামত নয়, আমার সদস্যরা এর দ্বারা প্রভাবিত হয়,
তাহলে অবশ্যই বিজেপির এটা কথা বলা উচিত ছিল। কিন্তু বিজেপি যদি এটা না করে থাকে তার পিছনে কিছু কারণ আছে। সেই কারণটা কি? বিজেপি যেটা করতে চায়, এই যে পিছিয়ে পড়া পশ্চাৎপদ ভাবনা চিন্তা, হুম, এই ভাবনা চিন্তাকে সে পুঁজি করতে চায়। এই ভাবনা চিন্তা, পশ্চাৎপদ পিছিয়ে থাকা মধ্যযুগীয় ভাবনা চিন্তাকে পুঁজি করে সে এগোতে চায়। একদিকে এই অংশটাকে ধরতে চায়, অন্যদিকে স্টার্ট আপ ইন্ডিয়া করে, হ্যাঁ, বা আরো চারটে অন্যান্য কর্মসূচির মাধ্যমে ইয়াং জেনারেশনকে ধরতে চায়, বা রাস্তা বিল্ড আপ করে। এবার এই যে রাস্তা বানানো হচ্ছে, এবার রাস্তা ভালো কথা, তাতে তো সমস্যা নেই, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টেরও সমস্যা নেই। কিন্তু রাস্তার সাথে এই যে বিষগুলো ঢুকছে, এটা রাস্তা তৈরি যেটুকু সামাজিক প্রগতি নিয়ে আসছে, হুম, বা ইন্টারনেটের প্রসার যেটুকু প্রগতি নিয়ে আসছে, সেটার উপর এক বালতি দুধে চোনা ফেলে দেওয়া বলে না, সেই জিনিসটা করছে হচ্ছে এই ইন্টারনেটে এই পরিমাণ রাবিশ জিনিসপত্র, যেগুলো সমাজে মানুষকে আরো বেশি মুক্ত মনা করার থেকে টেকনোলজিতে মানুষকে মুক্ত মনা করবে। একটা ইউটিউবে একজন যাবে, সে বিভিন্ন দেশের মানুষের কথা শুনবে, বিভিন্ন মতামতের কথা শুনবে, বিভিন্ন সিনেমা দেখবে, বিভিন্ন গান শুনবে, তাতে তার মনটা মুক্ত হবে। কিন্তু এরা যে উগ্র দক্ষিণপন্থার উত্থান শুরু করেছে, তাতে এখন ইউটিউব খুললে বা ফেসবুক খুললে ব্যাপকভাবেই যেটা পাওয়া যাচ্ছে যে ভুয়ো খবর, অপবিজ্ঞান, কুসংস্কার, হ্যাঁ, মধ্যযুগীয় ভাবনা চিন্তা। ফলত বিজেপি যে ভূতটাকে বোতল থেকে ছাড়ছে তাদের ভোটের জন্য, এই ভূত কিন্তু বিজেপিকে ছাড়বে না। কারণ আপনারা যদি দেখেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ঈদ মুবারক লেখেন, তখন মোদির ভক্তরাই তাকে গিয়ে মুসলমানের দালাল, পাকিস্তানে যায় সব বলে, ঠিক আছে। ফলত জিন্না একজন লিবারাল ব্যক্তি ছিলেন, তিনি পাকিস্তান করবেন বলে তিনি উগ্র ইসলামকে জাগিয়েছিলেন, এবং যখন তিনি পাকিস্তানটা করে ফেললেন, তারপরে কিন্তু সেই ভূতই জিন্নাকে খেয়ে নিল। পাকিস্তানকে সে আর, মানে জিন্নার যে ভাবনা, জিন্না কি বলেছিলেন, জিন্নার 11ই আগস্টের যে ভাষণ আছে, সেখানে তিনি বলেছিলেন পাকিস্তানে সবাই সমান, হ্যাঁ, এখানে হিন্দু মুসলমান সবার সমান অধিকার, ওইসব হবে না। আমরা মুসলমান বলতে মুসলিম মানুষের যে বঞ্চনা হতো হিন্দু আপার কাস্টের দ্বারা, তার জন্য আমরা পাকিস্তান করেছি, এখানে সবাই সমান। কিন্তু জিন্না যাই বলুক, তিনি যে ভূতটাকে জাগিয়েছিলেন, সেই ভূত পাকিস্তানকে খেয়ে নিয়েছে। আজকে শুধুমাত্র সংখ্যালঘু হিন্দু খ্রিস্টানদেরকে না, ওখানে কে মুসলমান নয় কে মুসলমান সেই নিয়ে আইন আছে। এমনকি ঈদে, বকরি ঈদে বলি দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য 36 জনকে অ্যারেস্ট করা হয়েছে গত বছর, কারণ তারা আহমেদিয়া, তারা নিজেদেরকে মুসলমান মনে করে, সরকার তাদেরকে মুসলমান মনে করে না। এইটা এবার ভারতকে, মানে জিন্না মরার 2 বছর পরে পাকিস্তানে যেটা হয়েছে, ভারতে 75 বছর পরে একই জিনিস হতে চলেছে। এতদিন ধরে আমাদের সেকুলার ডেমোক্রেটিক যে প্রশাসন ছিল, তার মধ্যে প্রচুর সমস্যা ছিল, তার মধ্যেও সাম্প্রদায়িকতা ছিল, কিন্তু সাম্প্রদায়িকতাটা চাপা ছিল, কেউ বুক বাজিয়ে ডেকে হেঁকে সরকারে গিয়ে বসে বলতো না। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সাম্প্রদায়িকতার, এই সাম্প্রদায়িকতাটা আসলে পাকিস্তানকে যেইভাবে উগ্র ইসলাম খেয়েছে, ভারতের যে প্রগতি সেটাকে কোথাও উল্টো দিকে নিয়ে যাওয়ার জায়গায় আজকে বিজেপি বা এই হিন্দুত্ববাদীরা নিয়ে চলে এসছে।